নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি অবরুদ্ধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তজা। পর্ব 50। রাজন আজগর তার টাকার ভাড়ে একটা অংশ দিয়ে একটি বিশাল ভবন তৈরি করেছেন ঢাকা শহরে। ভবনটি 21 তলা, প্রতিটি ফ্লোরে ভিন্ন কাজে ব্যবহার হয়। আবাসিক একটা ফ্লোর ছিল 18 তলার, সেখানে তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে। পুরো 7 ঘন্টা পর তার লাশের হদিশ পাওয়া গেছে। সেটা পেয়েছে একজন সার্ভেন্ট। সে সকালে ড্রিঙ্ক দিতে এসেছিল। পলাশ সোফাতে গেড়ে বসে আছে। কাকার জন্য তার কষ্ট হচ্ছে। সে যখন ছোট তখন তার বাপ ক্রসফায়ারে মারা গেল। মাটা পাগল ছিল, পলাশকে অমানসিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারা খেত। খেতে না দেওয়া, ভাঙচুর করত মহিলা। পড়ালেখাতে শুরু করে সবটুকু ঠাঁই সে কাকার কাছেই পেয়েছে। পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকেই করেছিল। একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে জগানোর জন্য বদলে অন্যভাবে জাগিয়ে তুলত। চামড়ার দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিত। ওপরে চামড়া পুড়ে শরীরের মাংস ঝলসে গেছে। পলাশ খুব কেঁদেছিল, যদিও সে জানতো না তার মার কান্নার আওয়াজ পছন্দ করে না। এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার দাহ রাসায়নিক নিয়ে। সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল। তখন সে স্কুলের ছাত্র। তার চোখে নারী মানেই অমানুষ, ঠিক তার মায়ের মতো। পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে। কড়া ড্রাগস দিয়ে দুই ভাই ওর মাকে নিয়ে ফুর্তি করেছে বছরের পর বছর। তবুও কাকাকে সে কিছু বলেনি। মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কারো কোনো কিছুই স্মৃতিতে ছিল না তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না। এতদিনে সেও সার্টিভ হয়ে গেছে, তা বোঝেনি। পাগল বোঝে না সে, পাগল। রূপকথা কান্নার পাচ্ছিল। হাজার হোক বাবা, বিয়ের আগ অবধি বাবা তাকে, সেও বাবাকে ভালোবাসতো। পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকতো। পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বেরোচ্ছিল তখন খবর এলো হোটেল এবং সবগুলো ডেয়ার আইনরক্ষিক বাহিনীর গোটা ফোর্স নিয়ে ঘুরছে। পলাশ বুঝল না একসাথে এত কিছু কি করে হচ্ছে, কে করছে। কিছুক্ষণের মধ্যে এক ফোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটেও সন্দেহ নেই পলাশের। রূপকথার হাতটা ধরে দ্রুত রুমে গিয়ে যায়, তাড়া দেয়, দ্রুত বের হও, বের হতে হবে এক্ষুনি। আমি তোমার সাথে কোথাও যাব না। অপরাধ করো তুমি, তোমাকে ধরা হবে। আমি বাবার কাছে যাব, তুমি পালিয়ে বাঁচো। পলাশের চোখের মনি লাল হয়ে উঠল, অথচ ভয় পেল না রূপকথা। বারবার কল আসছে ম্যানেজারের, দলছুট হয়েছে এইদিকে, সেটা নিশ্চিত। দেশের বাইরে লিগালি যাওয়াটা সম্ভব না এই অবস্থায়। কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার ক্রস করতে হবে। ওপারে বার্মা, মায়ানমার পৌঁছাতে পারলেই হলো। সেখানে থেকে ব্যাকআপের অভাব নেই। পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অর্থনৈতিক নেশাদ্রব্যে ভরা। সেটা পুলিশ জব্দ করলো। ম্যানেজারকে বাড়ি থেকে গিয়ে ধরা হয়েছে। হোটেলে সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল, তাদের সবাই পুলিশের জিম্মায়। কতগুলো থানায় পলাশের পেইড এজেন্ট আছে, তার হিসেব পলাশ নিজেও রাখে না, সেসব অন্য কেউ সামলানো। অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত সব ফোর্স উদয় করতে পারে কারা, তা বুঝতে পলাশের খুব বেশি সময় লাগলো না। তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল। কিন্তু কাকাকে সে মেরেছে সেই নাকি অন্য কেউ। অন্তু এসব খবর পেলে ওয়ার্কশপে ছেলেদের কাছে 3 তলায় দোতলায় উঠে অন্তুকে ডেকে বলল, ভাবি আজ কোথাও বের হবে না, অনুরোধ রইল। কেন, বিশেষ কিছু হয়েছে? গায়ে গুণ করছিল রতন। অন্তু বলল, নিঃসংকোচে বলুন রতন ভাই। ভাই মানা করছে, আপনাকে পাহারা দিতে কইছে। আমাকে? বিশেষ করে আপনারই গোটা বাড়ি দাও। কেন কেন তা কিছু বলেছে কি? রতন জয়ামিরের বউয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায়। মেয়ে মানুষ, অথচ কথাবার্তা ভাজ কেমন জানি করা। ভাবি আপনি বাইর হয়েন না প্লিজ। অন্তু অবাক হলো, এমনভাবে বলছেন কেন? আমি কি খুব অবাধ্য? এমনটাই জানেন আপনারা? রতন কথা বলে না, কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। অন্তু ভ্রু নাচায়। রতন মেকি হাসে, না মানে অমর, আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না, ভাইরে মানেন না আপনি। সরি ভাবি, মানে। অন্তু কপাল চেপে ধরে মুচকি এসে বলল, আপনারা ভয় পান আমাকে? না মানে, না ভয় না। আমি কি খুব অসভ্য? ছি কি কর, তা কইছি নাকি? আল্লাহ মাফ করুক, আমার কথা কমু কেন কি? ও ছি, আপনি খুব ভালো। কি করে বুঝলেন? এই লাইনে আমি বইলা কি মানুষ হয়ে গেছি অমানুষ? মানুষ চেনার ক্ষমতা আছে আমাগো। আমি খালি কইছি ভাই আপনার খুব মান্যি করে, মানে আগে
কোনোদিন কোনোদিন কাউরে সামনে থেইকা দেখি নাই জয় ভাইরে আপনি। আচ্ছা আচ্ছা, সেসব যাক, আপনার ভাইয়ের নাম্বারটা দেবেন তো। অন্তুর ফোন জয় নিয়ে গিয়েছে। তুলির ফোন এনে নাম্বার তুললো, রতনকে বলল, আজ যেহেতু আমরা সব বন্দি, চলুন পিকনিক করি। আমি রান্না করব, দুপুরে সবাই খেয়ে চলে আসবেন, কেমন? অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন। অন্তু ভ্রুকুচকে চেয়ে থাকে। কয়েক বছর আগের কথা, অন্তু কতই না ডানপিঠে আর চঞ্চল ছিল। আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে, ভয় পায়। জয় নেই, আজ সে রোজা রাখিনি। প্রথম 2-3 বার কল রিসিভ হলো না, পর রিসিভ করেই যাই ঝাড়ি মারলো একটা। বালডা আমার, এখন কল করতেছিস কেন? খাওয়া দাওয়া খাইতে আইছি আমি। কি দরকার ক, ফোন রাখ। ধমক মারলো একটা। অন্তু শান্ত স্বরে বলল, আমি কথা বলছি। জয় বোধহয় অবাক হলো। ঘরবাড়ি? আপনি ফোন করেছেন আমায়? অন্তু সেসব আন্তরিকতার প্যাচার সাইনিয়ান দিয়ে বলল, কোথায় আপনি? আপনার টেনশন হচ্ছে? কথা বাড়াবেন না, জবাব দিন। রাজধানীতে আছি, ফিরবো আজই, চিন্তা করো না। ঠিক আছি আমি চিন্তা করছি না আপনার। জয় হাসলো। অন্তু বলল, রাজন আজকাল মারা গেছে শুনলাম। অলস কণ্ঠে বলল জয়, আমিও শুনলাম। রতন এসে দাঁড়ালো। অন্তু কিছু লাগবে কি না তা জানতে এসেছে সে। আমি বের কেন হব না? আজ বিশেষ কিছু রেস্ট্রিকশন রেখেছেন? পলাশের ব্যবসার রেড মেরসে বিআই বাড়ির লোকজন, তাতে আমাদের কি? আমাদের? তুমি আর আমি মিলে আমাদের নাকি? আপনার রসিকতা বিরক্ত লাগছে। লাগে না কখন? সেদিন পলাশ একটা দাবি করেছে। কি দাবি? তোমাকে পলাশে লাগবে। এতকাল তো পাটোয়ারির বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই। তার ওপর পার্টনারশিপ একটা দম আছে না? কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে, জানো, মনে হয় সেসব। আমরা পলাশরা ভুলি না, কোনো কিছু চুপ করে থাকি কিছুদিন, তারপর খপ করে ধরি। ওরও কিছুদিন হয়ে গেছিল, তো সেই দিন ফাইনালি বললাম তোমাকে লাগবেই। এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলতো, যাও নাই, পড়ে নাই। ও তো নিঃশ্বাসের গতি বাড়ল। এরপর কি? আমার ওপর কৃতজ্ঞতা আসতেছে না? অন্তু ইশারায় রতনকে চলে যেতে বলল। রতন বাধ্যর মতো আদেশ পালন করলো অন্তু। জয় বলল, আমার মনে হলো তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হবে না কোনোভাবেই। হতাম না, এই তো আর কি, এই জন্য একটু লাড়াচাড়া দিছি। এটা বুঝতে পলাশে দেরি লাগবে না যে আমি দিছি বেআই বাড়ির লোকরা লাড়াচাড়া। ব্যবসার হারায়ে পলাশ শালা আরও পাগল হয়ে যাবে, এবার ফেরাওয়ার মতো ঘুরবে। বিপদ চারোদিকে, বাড়ির আশেপাশে 3-4 রকমের শত্রু ঘুরছে। বের হবা না বাড়ি থেকে, খবরদার। আমি আসি, বসে কথা বলবো না, ব্যস্ত আছি, এত কথা বলার পরিস্থিতি নেই। কিন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না, অথচ এই বাড়িতে আসার পর বাইরে সব কিছু ভুলেই বসেছে। বাড়ির ভেতরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। মুস্তাকিম মহান কোথায়? আচ্ছা, সে কি স্বার্থপরের মতো ভাবছে এই জয়ে আমি শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে 2-1টা পদক্ষেপ নিয়ে বলে কি আসলে কৃতজ্ঞতা বোধ করছে লোকটির প্রতি? আর সব অপরাধ তো গা ঝাড়া মারে। সে স্বার্থপর, তবে এমন স্বার্থপর নয়। এখনও বাচ্চাগুলো প্রায় 2 দিন না খেয়ে অন্তুর অস্থিরতা ও ক্লান্তিতে সোফাতে বসে পড়লো। কি হচ্ছে চারদিকে? শঙ্কর কি কাটবে না? ঝড় ঘনিয়ে আসছে। আমাকে কল দিল, অনেকক্ষণ কথা বলল, খোঁজ খবর নিল, তারা ভালো আছেন, ওইখানে আছেন। অন্তু জানতো এই শহর ছাড়লে তারা ভালোই থাকবে। জন্টু স্টাইবের স্টোররুমটা কতটা নিরাপদ যা জানা নেই পলাশের, তবু মানুষগুলো নিরাপদ। মাঝার সিগারেট ফুঁকছে একটা বস্তার ওপর বসে। সরু আলো অন্ধকার দূর করেনি ঘরের। পলাশ একটা কাঠের খণ্ড তবলা বাজাচ্ছিল আঙ্গুল দিয়ে, যেন সে আরামে নিশ্চিন্তে রয়েছে। জন্টু সাহেব জিজ্ঞাসা করলেন, ও পলাশ, তোমার কথা মতোই এতকাল চুপ করে আছি। এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে, তখন এই 2 শালার চ্যাংড়ার পিছনে লাগবার চাও? আগেই কইছিলাম ব্যবসা গুটাও, 2টারে খতম কইরা দাও। আমি আমার বাড়ির মেয়ে ওই শুয়ারের কাছে বিয়া দিছি, রাক্ষস নটকির পো। পলাশ 2 চোখ বুঝে রেখে বলল, মামা কথা কম বলুন, মেজাজ গরম করবেন না। মাঝার সিগারেট ফেলে আরেকটা ধরালো। একের পর এক টেনেই যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণ করতে সহজ কাজ নয়। আপন মনেই বলল, শালার হাসপাতালের সেই দিনগুলো ভুলছি আমি। নেহাত বোন জামাই না হলে কবেই
বাইন চোত্রারে পুঁতে ফেলতাম। রিমিরে ওই বেজন্মার হাতে বিয়া দেওয়া তো ভুল হয়েছিল সেই কালেই। আমার এক একটা আঘাত আর ব্যথার শোধ না তুলে পলাশ ভাই তোমার হাতই দিব না দুইটারে। তুমি 2 দিনের পর 3 দিন থামাইতে আইসো, নয়তো কবেই দুইটারে জবাই করে ফেলতাম। তুমি খালি নয়তো নয়তো কি করতা? পলাশ চোখ খুলে বলল। জলজল মনির দুপাশে শিরার শিরার রক্ত জমেছে। মাঝার আগে কাঁপতে কাঁপতে তাকায়। আব্বা বসে আছে, কিছু বলতেও পারছিল না। শোনো পলাশ ভাই, একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলো মাগি মেনসের পেছন মেরে তবেই ফিরবো। পলাশ হাসলো। সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাসফ্যাসে হাসি। আধো অন্ধকারও চোখ দুটো জ্বলছে সাপের মতন। বলল, জয়ের বউ মেইন ফ্যাক্ট রে মাজু। এই চেংড়ি সেদিন থেকে কাহিনীতে এন্টার করেছে, শালার বাজি পাল্টে গেছে। জয় আর জয় নেই। আমার সাথে কি না করেছে, তবু কিছু কই নাই। কেন বলতো? হেসে উঠল জোরে করে পলাশ। মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তার কালো চেহারায় আরও কালো হয়ে উঠেছে। সে সহ্য করতে পারে না জয় হামজার কথা। আজ এই 2 শুয়োরের বাচ্চার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে। তারা থাকলে জেলা রাজনীতিতে জমজমাট থাকতো, অথচ 10টা বছর ধরে তারা মন্দার পড়ে আছে। বাপ চাচার নামে লুটপাট হয়ে যাচ্ছে। এক এক করে বাপ চাচা সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে। পলাশ বলল, রাজনীতিগুলোকে আমার ঠিক ততটাই দরকার যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার পায়ের নিচে। ওরা ছাড়া তো গতিই নেই। দেশের টেররিজম ওরাই শক্তি, ওরাই মুক্তি। জেল থেকে বাঁচাতে, ব্যবসা নিরাপত্তা পেতে, পুলিশ প্রশাসনকে কুত্তার মতো চালাতে, বর্ডার পার করাতে ওরা ছাড়া গতি আছে? হাতে রেখেছিলাম, কিন্তু আমার ইগোর চেয়ে বড় কিছু নেই। এইটা চটকাইতে জয় প্রথম তার বউয়ের জন্য, অথচ আমি আজ অব্দি চুপচাপ। কিন্তু কি না নেই সেই মেয়ের, করি নাই কি? নিজের কাছে অবিশ্বাস ওঠাকে। সিগারেটটা কেড়ে নিল মাঝারে থেকে, দুটো লম্বা টান দিয়ে বলো, একটা মাগির কাছে হার মেনে গেল। সেই মাগিরে ছাড়বো না। ওই দুইটারে দিন খারাপ চলছে, চলতে চলতে নতুন দিন আসবে না? ওরা যাবে কোথায়? ভাবে না এইসব? মাঝারে খারাপ লাগলো না পলাশের কথাগুলো শুনতে। পলাশের মতো সন্ত্রাসীরা রাজনীতিবিদদের টিস্যুর মতো হাতে রাখে, এই উত্তর শিকারের খারাপ লাগার কারণ না। কারণ তারা তো আর রাজনীতিতে নেই, সব ডাউন। নাম, খ্যাতি, ক্ষমতা সব গেছে। মানুষের নীতি এটা, যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল। এরকম জিনিসের ক্ষতি সাধারণ মানুষের সুখ পায়। ব্যাপারটা এরকম, আমার নেই, তোর থাকবে কেন? অথবা হয় আমার হ, নয়তো ধ্বংস হ। মাঝারের মতে এখন তাই চলছে। সে ক্ষমতা তাদের নেই, সেই ক্ষমতা নামে বদনাম শুনতে আরও সান্ত্বনা লাগছিল। পলাশ চোখ বুজে দেওয়ালে পিঠ হেলান দিয়ে বসে আছে। পরিকল্পনা সাজায়। রূপকথাকে পুরো বাড়িতে রেখে এসেছে। পোস্টমার্টম শেষ করে পলাশের লাশ আসছে 2 দিন দেরি হবে। শুধু জয় হামজা না, তাদের নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে, যাকে সে আইন সামলাতে দিয়ে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল। রক্ত ফুটেছে ভেতরে। বাইনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। সে একটা প্রতিজ্ঞা করলো, কারাবর্ধন অথবা ফাঁসির আগে সে সবগুলো অন্তত তার পাগলামি দেখতে চায় একবার। এরপর সব শাস্তি মঞ্জুর, তবে তার আগে প্রতিশোধ। যারা তার এত স্বাদের ক্লাসের সাম্রাজ্য ফাইল করেছে, তাদের বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে। হোটেল থেকে শুরু করে প্রতিটা ডেরায় সিল পড়েছে। সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে বোধহয় এতক্ষণে। হন্য হয়ে পুলিশ খুঁজতেছে তাকে সন্দেহ করা হয়েছে কাকার খুনের জন্য। জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পশু না করেই, বর্ণনা করেই দেশের সীমান্ত পার হতে পারবে না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব কানে লাগে। নিস্তব্ধ রাত 3টে বাজছে। অন্তু জায়নামাজের ওপর ঘাড়ের নিচে মাথা রেখে শুয়ে থাকলো অনেকক্ষণ। জয় উপর হয়ে বিছানার ওপর আছে, খুব ক্লান্ত সে। ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতর একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে। সে শুয়েছে মিনিট 10 হবে। রুমে এসে তার অল্প কিছুক্ষণ আগে। অন্তু ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে। রাজধানী থেকে ফিরেছে রাত 11টার দিকে, অথচ বাইরে ঢোকেনি একবারের জন্য। মাঝরাতে গোসল করার অভ্যাস পুরনো। ঝটপট গোসল করে এসে শুয়ে পড়লো। রাত বাড়ছে, সাথে অন্তুর ভাবনারাও। আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে এসেছে, এটা অন্তুর ধারণা। একজন নয়, একাধিক ছিল তারা। অন্তু উঠে দাঁড়ালো। তার মন টিকছে না। বাচ্চাগুলো না খেয়ে আছে, হয়তো এখনও। অন্তুর মুখে খাবার হচ্ছে না, গলা দিয়ে খাবার নামে না, খিদেও লাগে না। যে ঘরে সে বদ্ধ রয়েছিল
জয় উপুর হয়ে বালিশের উপর মুখ গুজে জহরনের কণ্ঠে ডাকলো, আরমিন, বাইরে যাবি না। অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সেই কথা শুনে, তারপর তো অগ্রহ হয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। সেই সময় বাগানে যাওয়া সম্ভব নয়, লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে। লম্বা বারান্দার সিঁড়ির দরজায় তালা ঝুলছে। অন্তু 2-3 বার টানলো, ব্যর্থ চেষ্টা তালা ভাঙার। আব্দুল আহাদ সাধারণ ভেতরে বসে কোরআন তেলাওয়াত করে। কি যে সুন্দর শুনতে লাগে। অন্তু দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পায়। খিদোতে হয়তো চুপ হয়ে আছে বাচ্চাগুলো। অন্তুর বুক পুড়ছিল। সে নিজেও কিছু খায়নি, রান্না করেছে, সকলকে খাইয়েছে, কিন্তু নিজের পেটের খিদের অনুভব টের পায় না আজকাল বিশেষ। দরজা হেলান দিয়ে বসলো অন্তু। রুমে যেতে ইচ্ছে করছে না, ঘুম আসবে না কোনোভাবেই। চোখ দুটো বুঝেই আবুর মুখটা ভেসে ওঠে। আচমকা তাকায়। অন্তুর মনে হলো আবুর গায়ের গন্ধ পেল খুব কাছে। কয়েকটা ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়ে। ক্লান্ত হয়ে উঠেছে রুহুটা, আর চলছে না। প্রগাঢ় অন্ধকার বসে আছে অন্তু। ঝিঝির পোকার ডাক ছাড়া চারপাশে নিস্তব্ধ, কোথাও কোনো আলো নেই, নেই জনমানব। বাচ্চাগুলো কুটুরিতে বন্দি। আজ বুঝি আরও কিছু এসেছে। অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে। অন্তু কাঁধটি হেলান দিয়ে কল্পনা করলো সে আবুর কাঁধে মাথা রেখেছে। আমজাদ সাহেব বলে, শক্ত হ অন্তু, বি স্ট্রং। তোর সম্মুখে এই নৌকা ভিড়বে না। চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি, একটু গড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি। পরক্ষণে গা ছেড়ে উঠে তোকে তীরের গতিতে ফিরতেই হবে, দৌড়াতে হবে। তুই তৈরি হ অন্তু। তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পুরুষ কণ্ঠস্বর সুতীব্র সুর ভেসে আসে, কিন্তু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয়। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খদিয়া বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অন্তুর কাঁটা শিউরে ওঠে। সে ছটফটিয়ে উঠে দাঁড়ায়, দরজায় হাত রাখে। তার ভেতরে কাঁপুনি উঠেছে, উত্তেজনায় বুক টলছে। এ কিসের সুর, কিসের যুদ্ধের দামামা? কোনো পুরুষের সাধারণ স্বরের গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে, এত সুকরুণ। তবু যেন রঞ্জ ঝঞ্ঝায়ের বাজছে। কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করল অন্তু। সেই অস্ত্রের মতো ঝনঝনে কণ্ঠ সে আবার শুনতে পেল। কোনো একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেই দিন আর নয় বেশি দূর, কিছু পথ গেলে মিলবে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে, মনে মনে বলে উঠল, ওরে টান, কে আপনি যুবক, এত বিরোধ অগ্নি। কখনো আবার বলে উঠল, মাশাআল্লাহ। অন্তু চাতকের মতো পিপাসার্ত হয়ে চেয়ে থাকে অন্ধকারে সে দরজার পানে। দরজাটা ঠেকায় সেখানে, মাথাটা ঠেকিয়ে বসে আছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিসের অশ্রু? সাহসের, অথবা পথহারা পথিকের পথ পাবার আশঙ্কা? পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।